পরিস্থিতির ভেতরে সংস্কৃতি উপদেষ্টা হিসাবে একজন ব্যক্তিকে আনা হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাদের নিয়ে চরম বিতর্ক রয়েছে। এই যে বিপ্লব, সেই বিপ্লবের চেতনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল হঠাৎ করেই ২-৩ টা ফেসবুক পোস্ট দিয়ে তারপরে একজন সংস্কৃতি উপদেষ্টা হয়েছেন। সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। তারপরেও সরকারের ভেতরে খুব একটা যে তৎপরতা দেখা যাচ্ছে জনগণের এই মতামতকে মূল্যায়ন করার মতো আমরা তেমন কিছু দেখছি না। এই পরিস্থিতিতে আমরা আজকে একটি বিশেষ আলোচনায় অংশ নিচ্ছি। আলোচনায় আছেন আমাদের সাথে আসলে ২ জনকেই পরিচয় করানোর কিছু নাই। পিনাকি দাদা এবং আসিফ মাহতাব। এই আন্দোলনে প্রচন্ড আ যে বিপজ্জনক সময়, সেই সময়তেও শুধু এই আন্দোলন না, বিগত আন্দোলনগুলোতেও দেখেছি যে আসিফ মাহতাব কতটা সাহস নিয়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন এবং তার এখনো পর্যন্ত শারীরিক বেশ কিছু সমস্যা চলছে, থেরাপি চলছে। তিনি ঠিকমতো উঠে বেশিক্ষণ বসেও থাকতে পারেন না। আ এইসব মানুষগুলোকে আসলে আমরা বিপ্লবের পর থেকেই হারিয়ে ফেলেছি। মাত্র ২-৩ জন সমন্বয়ককে আমরা বাইরে থেকে দেখছি। এর বাইরে অন্য যে সমন্বয়করা ছিল তাদেরকেও এখন আমরা দেখছি না। এমন বাস্তবতায় আমরা আলোচনাটা করব। পিনাকি দাদা আপনি এ শুরু করেন এইটা দিয়েই যে সবশেষ যে ২ জনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হলো, আপনি কতটুকু সন্তুষ্ট? সবশেষের কথা আমি বাদই দিই। ১ম যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, আমি তো তখন থেকে বলে আসতেছি যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে এবং কারা কে কিভাবে তাদেরকে সিলেক্ট করে। এটা নিয়ে আমার ১ম থেকে প্রশ্ন আছে। অসংখ্য উপদেষ্টা আছে যাদের এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র সম্পর্ক নেই এবং শেখ হাসিনার বন্দনা করে গেছে তাদের পুরো সময়টা জুড়ে, লিখে গেছে, লেখালেখি করে গেছে এবং এই বিপ্লব ব্যর্থ হলে তারা আগে যা করতো সেই কাজই করতো এবং এমন না যে এরা খুব দক্ষ মানুষ। হ্যাঁ, এরা কেউই খুব দক্ষতা নাই। মানে আমি আমি আর নাম ধরে বলতে চাই না। এদের কোন ধরনের দক্ষতা নাই। এরা কোন কাজ জানে না। এরা আধুনিক দুনিয়া সম্পর্কে জানে না। কিভাবে দুনিয়া চলতেছে সেটা জানে না। ম্যানেজমেন্টের কোন স্কিল নাই। বয়স্ক, বৃদ্ধ, জরাজীর্ণ, প্রত্যেকের হাজারোটা অসুখ। তারা চলতে পারে না। আপনি দেখেন মা এই যে আব্দুল্লাহ মারা গেল ১০০ দিন রোগে ভুগে সিএমএইচ এ মারা গেল বাচ্চাটা। এ তো আমাদের সবচেয়ে আমি আমি বলবো যে এই পর্যন্ত আমি জানি না আরো কে আহত আছে। খোদা না করুক আর কেউ যেন না থাকে এরকম। কিন্তু আমি তো ধরে নেব যে সেই আহ, এ এসে শেষ শহীদ হলো আর কি আমাদের। তো এখন এই যে ছেলেটা মারা গেল, বাচ্চাটা মারা গেল, এই যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের উপদেষ্টাদের কি উচিত ছিল না একবার একটু যে মৃতদেহটা দেখে আসা, ডেড বডিটা দেখে আসা, জানাজায় অংশ নেওয়া? কেউ গেছে? এতগুলো উপদেষ্টা আছে, একজন গেছে? যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসছে, ক্ষমতা উপভোগ করতেছে, সেই একটা বাচ্চা মারা গেল ১০০ দিন ভুগে, একটা উপদেষ্টার সময় হলো না যে একটু জানাজা করে আসা? মানে এরা 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 কোন নৈতিকতায় সরকারের চেয়ার গুলোতে বসে আছে? এই প্রশ্নটা তো করতে হবে এবং এই জন্যই বসে নাই, কারণ বিপ্লবে তো তাদের কিছু যায় আসে না। ওই বাচ্চার জীবন যাওয়া না যাওয়া দিয়ে তার কিছু যায় আসে না। সে তার বাচ্চাও না, ওরা তো আমাদের বাচ্চা, কিন্তু এই বাচ্চা তো এই উপদেষ্টাদের বাচ্চা না। বাচ্চা হলে নিশ্চয়ই যেত, নিজের ছেলে, নিজের ছেলের জানাজায় যেত না। ওরা আমাদের ছেলে, ওরা আমাদের ছেলে না, ওরা আমাদের সন্তান। এই 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 আব্দুল্লাহর মৃতদেহ তো চারদিকে ৪ জন উপদেষ্টা বহন করে নিয়ে যাওয়া উচিত ছিল বীরের মতো করে। আমি শিওর আজকে যদি যদি উপদেষ্টা হতো, আসিফ মাহতাব উৎস যদি উপদেষ্টা হতো, আমি শিওর ও যে সামনে দাঁড়াইতো, ও ইমামতি করতো। শুধু ইমামতি করতো না, তারপরে ওই খাটিয়া নিয়ে ও সামনে যে দাঁড়িয়ে যাইতো। আমি শিওর এটা বলে দিতে হইতো না, কারণ ও ওন করে। ও তো বুক চিতায় তো এই লড়াইয়ে নামছে, ছাত্রদের উৎসাহ দিছে। কয়টা শিক্ষক ছাত্রদের সাথে যে লড়াইয়ে নামছিল? আসিফ নামছিল? শুধু নামছিল না, গ্রেফতার হয়েছে এবং তাকে তাকে যখন নির্যাতন করছে সবাই দেখছে। হাঁটতে পারতো না, হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে, এবং ওর একটা চিহ্ন আছে আঙুল এরকম উঁচু করে, তাই না আসিফ? জি জি হ্যাঁ, জি হাত হাত কিন্তু ও আঙুল উঁচু করে আছে, মানে একটা সাইন দিচ্ছে, তার বিজয়ের চিহ্ন সে
কিন্তু দিয়ে যাচ্ছে তার শাহাদাতের চিহ্ন। বিশ্বাস অনুসারে, তার ধর্ম বিশ্বাস অনুসারে সে শাহাদাতের চিহ্ন দিয়ে দিচ্ছে। তো এরকম ছেলে যদি থাকতো, আসিফের যদি থাকতো আজকে উপদেষ্টা পরিষদে, আজকে চেহারা অন্যরকম হতো। চেহারা অন্য আজকে 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 তো আমাদেরকে প্রত্যেককে উপদেষ্টাকে জিজ্ঞেস করতে হবে, লজ্জা দিতে হবে, আপনার ছেলে যদি শহীদ হতো আপনি জানাজা করতে যেতেন না? আপনার ছেলে নাও, যারা শহীদ হয়েছে আমরা বলি না ওরা আমাদের ছেলে, যারা আহত হয়েছে আমরা বলি না ওরা আমাদের ছেলে, বাচ্চা আমাদের, আপনি যেতেন না? এই তো উপদেশটা আমার। বাচ্চারা রক্ত দিল, আর এই বুড়া হাবড়া, আমি বলি বুড়া খাটাস, এই বুড়া খাটাস গুলো যে ক্ষমতা উপভোগ। না, কালকে রাতে যখন দেখেন, রাতে আসিফ নজরুলের বক্তব্যটা আমি শুনলাম, সেই বক্তব্যের ভেতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। মানে এটা নভেম্বর চলছে, ডিসেম্বর, তার মানে ১ মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে। তো কালকে হাসপাতালে, পঙ্গু হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি রাতে, যখন আমি চিকিৎসা নিয়ে আমি আপনাকে ইলিয়াস, আমি আপনাকে আজকে বলতেছি, আপনি লিখে রাখতে পারেন, কিচ্ছু করতে পারবেন, ওরা জানেই না। আমাকে তো এই বাচ্চারা প্রত্যেকদিন ফোন করে, কেউ না কেউ ফোন করে, এবং আমি ওদের ফোন ধরি, কথা বলি, দীর্ঘ সময় ফোন করে কথা বলে, ওরা কান্নাকাটি করে, আমিও কিছু কান্নাকাটি করি, এবং আমি তো ওদের প্রবলেমটা বুঝি। এই পুরো উপদেষ্টা পরিষদ কেউ জানে না ওদের প্রবলেমটা আসলে, কেউ জানে না। আমি বলতেছি ওরা কেউ জানে না, কথা বলেনি ওদের সাথে, ওদের সমস্যাটা কি জানে না। বললেই হলো 1 মাসের মধ্যে সলভ করবে, জীবনেও পারবে না ওরা কিছু। আমি আজকে লিখে দিতে পারি, যদি কিছু করতে পারে আমি কান কেটে দিব, কুত্তায় খাও, আমি কান কেটে দিয়ে দিব, কুত্তায় খাওয়াবো। না, সে করার জন্য করবে না করবে সেটা তো পরে, মানে করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় ওনাদের কেন লাগবে? মানে এই সময়টাতে ডিসেম্বরে পারবে না ইলিয়াস, ডিসেম্বরে ওরা পারবে না, ওরা কিচ্ছু করতে পারবে না, কারণ ওরা জানেই না প্রবলেমটা কোথায়। না, আপনি একজন চিকিৎসক, আপনি জানেন যে যতটা সময় পার হবে একজন চোখের যে সমস্যাটা, পায়ের সমস্যাগুলো, এগুলোর যত সময় পার হবে তত তার ওইটার বিপজ্জনক অবস্থায় যাবে, এবং সেটা ইলিয়াস আপনি জানেন, আসিফও জানে, আমি 5ই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে, এবং আমি নিজেকে ভলান্টিয়ার করছিলাম যে আমি এটা ভলান্টিয়ার করব। আমি এই একটা পরিকল্পনা করছিলাম, ওয়ান স্টপ একটা সার্ভিস সেন্টার করা হবে, যেখানে সমস্ত আহতরা আসবে, তাদের চিকিৎসা শুধু হবে না, তাদের সাইকোথেরাপি হবে, কাউন্সেলিং হবে, এবং ফাইনালি তাদেরকে পুনর্বাসন করা হবে। আমি 5ই অক্টোবর একটা পরিকল্পনা দিচ্ছি। তারপরে ডিজি হেলথ, তারপরে এটা স্বাস্থ্য উপদেষ্টার নজরে পড়ছে, ডিজি হেলথ কে বলছে যে আমার সাথে বসে এই পরিকল্পনাটা চূড়ান্ত করতে। আমি লিখে দিছি প্রজেক্টে, রেশনাল লিখে দিছি, অবজেক্টিভ লিখে দিছি। তারপরে তাদের আসার কথা ছিল, কেউ আসেন। আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে টাকার কথা চিন্তা করুন না আপা, আমি টাকা জোগাড় করি। আরে ভিক্ষা করে টাকা জোগাড় করে দিতাম, কয় টাকা লাগতো? সেটা তো আমরাও বিভিন্ন সময় এই কথাগুলো বলছি যে যদি টাকা প্রয়োজনে প্রবাসীরা দেওয়ার জন্য রাজি। আমি তো ইলিয়াস নিজে দায়িত্ব নিতে চাইছিলাম, যে আমাকে দেন, আমি এদের চিকিৎসার ব্যবস্থাটা করে দিচ্ছি, আমি পরিকল্পনাটাও করে দিচ্ছি। একটা জিনিস 14 জনকে বলতে হয়, তারপরে কোনো কাজ। আসিফ মাহতাব, আপনি আন্দোলনের একেবারে শুরু থেকেই ছিলেন, যদিও আন্দোলন শেষ হবার পরে আর আপনাকে আমরা দেখছি না, আপনি সিনের বাইরে চলে গিয়েছেন বা আপনাকে বাইরে রাখা হয়েছে। তো এই যে আপনি সিনের বাইরে চলে আসলেন, বা যারা আজকে এখানে উপদেষ্টা মণ্ডলীতে আছে, পিনাকিদা যেটা বলছিলেন, আমি বিশ্বাস করেন, আমাকে এখন যদি জিজ্ঞেস করেন যে সব কয়জন উপদেষ্টার নাম বলতে, আমি চিনিও না, নামও জানি না, মনে হয় ৩-৪ জনের নাম বলতে পারবো, এর বাইরে সবাইকে চিনিও না আমি, এবং চেনার প্রয়োজনও মনে করি না, বা তারা চিনাইতেও চান না। যখন আপনার ইন্টারাকশন হবে, একটা কাজ নিয়ে আপনি কাজ করবেন, বিভিন্ন বিষয়ে, যেমন আওয়ামী লীগের একজন মন্ত্রী, সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে বিভিন্ন কাজ করতো, মানে ভালো খারাপ সেটা পরের কথা, সে করতো যে কারণে আমরা দেখতাম, মানে ওনারা কোথাওই নাই, মানে ওনারা করেন কি আসলে, মানে ওনারা কি সারাদিন ঘুমান না কি করেন এটাও আমরা জানি না। তো এই যে আপনি বাইরে চলে গেলেন, মানে আপনি কি এমনিতেই বাইরে আছেন, নাকি আপনার সাথে কি এই যে সরকার, একটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছি, সেই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় কিনা, বা কোনো ধরনের নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনার সাথে কোনো বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? এইখানে কিছু বিষয় আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা 1 নাম্বার বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনেশনটা কি আসলে। বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে,
তা এটা গণ অভ্যুত্থানে আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই। ফর এক্সাম্পল, আমার আদর্শ অবভিয়াসলি আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই আমার মাই রিলিজন, যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য। নীতি নৈতিকতা ওখান থেকেই আসছে, বাট অনেকের এখান থেকে আসে নাই। সো বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো, তো বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে। আপনি বিপ্লবের মধ্যে যারা ডিরেক্টলি ইনভলভ না, তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন, সেটা কিভাবে বিপ্লবী সরকার হয়? এখন বিষয়টা হচ্ছে যে আমাকে কোনোভাবে তারা কোনো কন্ট্যাক্ট করে নাই, অ্যাজ ইফ আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নাই। যেখানে ইটস ওকে, মানে আই ডোন্ট পার্সোনালি কেয়ার। আমি বাংলাদেশের এই সব আপনারা জানেন, আপনারা রিপোর্টার, আপনারা জানেন যে আমি বাংলাদেশের একদম ফার্স্টের থেকেই এই আন্দোলন, শুধু এটা না, আমি বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় রোড ব্লক করা, সেটা আমি ফার্স্টে করি। ইট ওয়াজ মাই প্ল্যান। হ্যাঁ, আমার ওই স্ট্র্যাটেজিটা আমি যদি দেখান, আমি এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দিব আমার ডিটেল স্ট্র্যাটেজি। তো সেটা আমি ফার্স্টে করি। তো আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আশায় না, যে আমি কিছু একটা পাবো, আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে, এরকম না। আমি এখানে এই জন্য কিছু করি নাই। সো তারা যদি সরকার ঠিক মতো চালাতে পারতো, দ্যাটস ফাইন, ইউনো, আই এম হ্যাপি। আপনি যদি দেখেন আমার স্ট্যাটাসগুলি, আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ, সরকার গঠন হয়েছে, ইটস ফাইন, আমার দরকার নাই। হাউএভার, দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি, যে দিস ইজ ক্লিয়ারলি আ ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট। সে বৈষম্য বিরোধী দাবি করছে, বা সে নিজেই বৈষম্য করছে। তারা তাদের এজেন্ডা, তাদের আইডিয়ালস, যেটা বাংলাদেশের সাথে যায় না, সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ কারবার সেটা করছে। জনগণের যে দ্রব্যমূল্য হার, বিভিন্ন সমস্যা, একদম 5ই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা, সেটাও তারা ফেইলিয়ার। এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি, কারণ আমি এখনো মানুষকে দেখি যে তারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে, তাদের কোনো খোঁজ খবর নাই, মানে তাদের যে কোনো একটা প্রসেসে আনা হবে সেটাও নাই। তার মানে দে আর ফেলিয়ার ইন এভরি লেভেল। সো এই জন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসাবে ধরতে পারছি না, দুঃখজনকভাবে। আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না। আমি যদি আরো একটু ফার্দার ইলাবোরেট করি, সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে নেওয়া হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক। এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। এনজিওরা, যেমন নম চমস্কি আপনারা সবাই জানেন, পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান পলিটিক্যাল থিঙ্কার, সে এরকম বলেছিল যে একটা অর্গানাইজেশন, এনজিও অর্গানাইজেশন একটা ফ্যাসিস্ট বা একটা টোটালিটেরিয়ান একটা সিস্টেমের মতো, যেখানে এনজিও যে মাস্টাররা, তারা যেটা বলে ওয়ার্কারদের সেটাই করতে হয়। তাদেরকে ছাঁটাই করতে চাইলে করে দিতে পারে, তাদেরকে যাকে ইচ্ছা তাকে নিতে পারে, তার কালচার, অফিস কালচার, সেগুলো সবই ইয়ে করে এনজিওরা। তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ, আমি যাকে খুশি তাকে নিব, আমি যা খুশি তাই করবো, আমি আমার আদর্শ চাপাই দিব জনগণের উপর, দ্যাটস এ প্রবলেম। বিকজ জনগণের দ্বারা সরকার, সরকারের দ্বারা জনগণ না। এনজিও মানে ওয়ার্কার চালিয়ে অভ্যস্ত, এনজিও কারো মানে কিভাবে বোঝাবো, যে কারো আন্ডারে তারা তো থাকে না। কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট, তারা কিন্তু সিভিল সার্ভেন্ট, জনগণের দাস, মানে সার্ভেন্ট তারা। তো তারা এইভাবে ট্রিট করছে না, তারা আমাদের উপর বলে দিচ্ছে যে এই যে আমরা এই লোকটাকে নিলাম। ওয়েল, আপনি নিলেন কেন? আপনি কাকে জিজ্ঞেস করে নিলেন? কি প্রসেসে নিলেন? আপনি বললেন হয়ে গেল? এই তার মানে কি আপনারা কি আমার মাস্টার নাকি? ইউ ওয়ার্ক ফর মি, আই ডোন্ট ওয়ার্ক ফর ইউ। না, এখানে খালি এটাই না, আরো কিছু জিনিস দেখছি যে ধরেন প্রথম আলো এবং ডেইলি স্টার, আমরা যে এইটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি, যে যারা প্রথম আলোর হয়ে কাজ করত, ডেইলি স্টারের হয়ে কাজ করত, তারা এখানে আসছে। আপনি যদি এই আকিজ গ্রুপের কথাই বলেন, তারা শ্রেষ্ঠ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কয়দিন আগে ডেইলি স্টারে, বেস্ট বিজনেস পারসন অফ দ্য ইয়ার। হ্যাঁ। তারপরে ফারুকি হওয়ার পর থেকে সারা দেশের মানুষ যখন কিনা তার বিরুদ্ধে তাকে নিয়ে সমালোচনা করছে, হাস্যকর মনে করছেন, 8 পাস একজন ব্যক্তি, আমাদের উপদেষ্টা, যিনি কিনা সার্বক্ষণিক গাঁজায় মত্ত থাকতেন এই সবিরহাটের এইখানে, এরপরে রিহাব খেটেছেন যিনি, যার বিরুদ্ধে মানে বিকৃত যৌনাচারের অভিযোগ আছে, এমন একজন বিকৃত মনা, প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী একজন মানুষকে এখানে দেওয়া হয়েছে। প্রথম আলো প্রতি ঘন্টায় ঘন্টায় তার পক্ষে নিউজ করছেন। এছাড়া আমরা যখন কিনা পিনাকিদা ডেইলি স্টার নিয়ে কথা বলছেন, আমি প্রথম আলো নিয়ে কথা বলছি, আমরা মানে এদের বিরুদ্ধে যখন এই যে একটা বিশাল ভারতের যেই হেজিমনি, তাদের বিরুদ্ধে যখন কথা বলছি, তখন আমরা দেখছি যে আসিফ নজরুল, তারপরে রেজওয়ানা,
এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যিনি আছেন শফিক, আমি উনাকে আসলে শফিকুল আলম উনি শফিকুল আলম শফিকুল আলম উনি যে আসলে এই 15 বছর কোথায় ছিলেন আমি জানি না। তো হঠাৎ করে এসে উনারা এত বড় দেশপ্রেমিক হয়ে গেলেন, এত বিপ্লবী সরকারের পার্ট হয়ে গেলেন। এখন এই 'প্রথম আলো' আর 'ডেইলি স্টার' থেকে আসলে দাদা আপনি তো বলছেনই বেশ কদিন ধরে। এখান থেকে মানে মানুষকে বের করব কিভাবে? বা মানুষকে সেটা মানে মানুষ তো বুঝতেই পারছেন যে তারা যে 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' যে সরকারকে কিভাবে প্রভাবিত করছেন। কিন্তু আমরা সরকারকে কিভাবে প্রভাবিত করব বা সরকার জনগণ দ্বারা কবে কিভাবে প্রভাবিত হবে? প্রফেসর ইউনূসের সরকারের কথা বলতেছেন? হ্যাঁ। প্রফেসর ইউনূসের সরকার প্রভাবিত হবে না। হ্যাঁ? প্রভাবিত হবে না কারণ তারা যেটা মনে করে সেটাই তারা করবে। হ্যাঁ? এবং তারা বলেন আমাদের ভুল হলে ধরায় দেবেন, আমরা সংশোধন করব। একটা বলছেন, একটা জায়গায় দেখছেন ভুল সংশোধন করছে? একটা জায়গায় একটা দেখান তো যে হুম, ভুল ধরায় দেওয়া হয়েছে, সংশোধন করছে। সেদিন দেখলাম পরশুদিন দেখলাম কোন একজন ভদ্রলোক লিখছেন যে আপনারা তো বলেন যে ভুল হইছে, ভুল ধরায় দিলে সংশোধন করবেন। ধরায় দিলাম ফারুকীর নিয়োগটা ভুল হইছে হুম, হুম, এবং সংশোধন করে। হ্যাঁ? তারা কখনো কোনো ভুল তারা সংশোধন করে। কখনো এবং তারা যেটা মনে করছে সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে গায়ের জোরে। হাসিনা যেভাবে করত ওরা সেভাবে করে। একই হুম, জিনিস। মানে হাসিনারও ভোট লাগতো না, এটাও তো ভোটের সরকার না। তো এরাও মনে করতেছে যে আমরা আরেকটা হাসিনা হয়ে গেছি। ক্ষমতায় গেছি আমরা আরেকটা হাসিনা। হ্যাঁ? রাইট। কোনদিন আমরা যতগুলো প্রশ্ন তুলছি, উত্থাপন করছি, কোনটার জবাব পাইছে? কেউ পাইছে? একজনকে দেখান যে ঠিক আছে আমাকে কথা বাদই দেন। আমরা না হয় ২ পয়সার ইউটিউবার। অন্য তো অনেকে অনেক প্রশ্ন তুলছে, তাই না? অনেক সিনিয়র লোক, অনেক রেসপেক্টেড লোকেরা অনেক প্রশ্ন তুলছে। ফরহাদ মাজার প্রশ্ন তুলছে, সলিমুল্লাহ খান প্রশ্ন তুলছেন, তাই না? ওরা তো রেসপেক্টেড মানুষ, একাডেমিশিয়ান। তাদের কোনো জবাব দেওয়া হয়েছে? হয়নি। কখনোই এরা আমাদের কোনো কথা শুনবে না। কখনোই শুনবে না। আনলেস আপনি এদেরকে বাধ্য করতে পারেন। মানে ধরেন এই ফারুকী যদি পচা ডিম খায় এখন বাইরে গেলেই, তাহলে ওর মাথার টনক নড়বে। প্রফেসর ইউনূসের টনক নড়বে। আরে আমাদের উপদেষ্টাগুলো তো পচা ডিম খাইতেছে। হ্যাঁ? পচা টমেটো খাইতেছে। তখন ওদের টনক নড়বে যে না লজ্জা তো একটা ধরেন লজ্জা তো দাদা ধরেন ওই যে আমাদের গ্রামের একটা কথা আছে না যে একজনকে বিচারে জুতা দিয়ে পিটাইছে। পেটানোর পরে বলছে যে, "আমার জুতা দিয়ে পিটাইছে, মান-সম্মান আছে। যদি আরেকজনের জুতা দিয়ে পেটাইতো তাইলে কি অবস্থা হইতো?" আপনি ফারুকীরে যে ডিম পচা যে মারবেন, মানে ওকে আসলে ও সোশ্যাল মিডিয়ায় দেখে না কি হচ্ছে ওরে নিয়া? মানে এরপরেও লজ্জা হয় না। ওরে ডিম জুতা-টুতা খাইলেও লজ্জা হবে কিনা সেটা না, আসলে না, না সন্দেহ। হবে না তো, হবে না আচ্ছা, তো, আচ্ছা, আচ্ছা, হবে আজকে না তো। একটা একটু ইন্টারাপ্ট করি। আজকে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। আমি কিন্তু ওনার ফেসবুকে যেই ফেসবুকে উনি আজকে স্ট্যাটাস দিল, যে ওনার ব্যাপারে যেগুলো টিয়ে পোস্টস দেওয়া হচ্ছে তার অনেকগুলোই মিথ্যা। হুম, এখন ওনার প্রোফাইল থেকে আমি নিজে যেই প্রোফাইলে উনি এই পোস্টটা দিয়েছে সেই প্রোফাইলে আমি নিজে উনি যে এলজি এগুলো সাপোর্ট করে, সমকামিতা সমর্থন করে, এগুলি যে পোস্ট সেটা আমি নিজে স্ক্রিনশট নিয়েছি। আজকে যে দেখি নাই, তার মানে উনি ডিলিট করেছেন। হুম, হুম, উনি যদি এতই সব যদি মিথ্যাচার হয় তাহলে উনি ডিলিট করলো কেন ওনার পোস্ট? হুম, হুম। ওটা তো আমি নিজে করেছি কাজটা। সো না, ডিলিট করে তো লাভ নেই। এগুলো তো এখন সবার হাতে, হাতে চলে গিয়েছে। সে ডিলিট করলেই হবে? সে তো সে বোয়াগ এবং তার যে সিনেমা নাটকগুলো আছে সেগুলো সে ডিলিট করবে কিভাবে? আমি আজকে কথা বলছিলাম বুঝছেন একজনের সাথে। তার একটা নাটক আছে। অ্যা নাটকের নাম হচ্ছে নাটক হচ্ছে আমি নামটা ভুলে গেছি। এই যে দেশাত্মবোধক গানের একটা কথা আছে ওই গানের নামে। সেটাতে জামাত ইসলামের আপনার গোলাম আজম-টাজম এদেরকে নিয়ে কটাক্ষ করে করা আছে। তিনি আ করছিলেন, বাইরে ছিলেন। বাইরে থেকে সেটে গিয়েছেন। সেটে যাওয়ার পরে একটা আ শুটিং হয়েছে ওইখানে। শুটিংটা ছিল হচ্ছে মিছিল করবে। জামাত ইসলামের একটা মিটিং হবে। গোলাম আজমের সামনে গোলাম আজম, যে গোলাম আজমের চরিত্রে অভিনয় করছে তাকে সামনে রেখে পেছনে একটা হবে। তো সেই মিছিলটা উনি আবার যেহেতু ডিরেক্টর সেটে এসে তারপরে ওই মনিটরে দেখছেন।